This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে খবরের দিকে নজর রাখবো, 7 মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প মায়ানমারে। রিক্টার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল 7.2 এবং দ্বিতীয়টির মাত্রা 7। এমনই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত এবং বাংলাদেশও। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর সিকিম সহ একাধিক জায়গায়। তীব্র কম্পনের জেরে মায়ানমারে ভেঙে পড়েছে একের পর এক বহুতল। জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার হলেও সেই ভূমিকম্পের প্রভাব পড়ল কলকাতা, পূর্ব মেদিনীপুর, সুন্দরবন, এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, এর পাশাপাশি চীন, ব্যাংকক, থাইল্যান্ড, বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভালো মতন অনুভূত হলো এই ভূমিকম্প। বেলা 11:50 নাগাদ প্রথমবার মায়ানমারে ভূমিকম্প অনুভূত হয় এবং তার ঠিক 10 মিনিটের মধ্যে অর্থাৎ বেলা 12টায় দ্বিতীয়বার এই ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ইতিমধ্যেই 7-এর মাত্রা ছাড়িয়ে গিয়েছে বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে। 2025 সালে এই ভূমিকম্প নিয়ে প্রায় 2 থেকে 3 বার কেঁপে উঠল শহর কলকাতা। শহর কলকাতায় হাই রাইজ যে বিল্ডিং বা বহুতল যে আবাসন বা বহুতলের যে জিনিসগুলো, যে প্রপার্টি রয়েছে, সেই বহুতল কিন্তু সংখ্যায় অনেক। যদি ভূমিকম্প এই প্রবণতা কলকাতার ক্ষেত্রে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। ইতিমধ্যেই একটা এরকম আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে যেরকম শহর কলকাতায় এই যে বহুতলগুলো রয়েছে, সেখানে যেমন প্রচুর অফিস রয়েছে, এর পাশাপাশি এই মুহূর্তে রাজারহাট, নিউ টাউন, এছাড়াও বিভিন্ন এলাকায় প্রচুর বহুতল রয়েছে যেগুলো কিন্তু মূলত আবাসন, যেখানে প্রচুর মানুষ বসবাস করেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভূমিকম্পের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কলকাতাও কি ভূমিকম্প প্রবণ হয়ে উঠতে চলেছে? এই সমস্ত ভূমিকম্প কি আগামীর জন্য কোনো একটা অশনি বার্তা বয়ে নিয়ে আসছে, যে আগামীতে কলকাতার ক্ষেত্রে আরো বড় বিপদ অপেক্ষা করছে? বেসিক্যালি ভূমিকম্পের যেটা উপকেন্দ্র সেটা ছিল ডাউকি ফল্ট লাইনের উপরে, অর্থাৎ যে ডাউকি ফল্ট লাইনটা যেখানে ভারত মায়ানমার সীমান্তে, যেখানে হিমালয়ান লাইনের সঙ্গে সংযুক্ত, ঠিক সেই জায়গাটায় মান্দালয় থেকে 13 কিলোমিটার উত্তর উত্তর পূর্ব এবং নাইপাইটাও থেকে 43 কিলোমিটার দক্ষিণে এই স্থানটি অবস্থান করছে। দুটো পাওয়ারফুল আর্থকোয়েক, একটা 7.7 এবং আর একটা আর্থকোয়েক হয়েছে 6.4 রেক্টার স্কেলে। এই কম্পন সমগ্র উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে, এমনকি কলকাতা এবং তৎসংলগ্ন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তেও কিন্তু এই কম্পন পাওয়া গেছে। সুতরাং এটা কিন্তু একটা বড়সড় ইঙ্গিতবাহী অঞ্চল, যেখানে পরবর্তী সময়ে ফার্দার ভূমিকম্পের সম্ভাবনা রেখে যাবে। আসলে কি নোট ব্যাংক এবং ভোট ব্যাংকের জন্য আমরা এমন কাজ করছি যে ব্যাংকেই লাল বাতি চলে যাচ্ছে। এই যে প্রমোটিং, এই ব্যাপারটা, এই সয়েল টেস্টের একটা নিয়ম আছে, সেটা তো ওটা ওই যেমন ওই মানে শিয়ালের কুবির ছাড়া দেখানোর মতো একটা থিওরিটিক্যাল অপারেশন। এখানে বহুতল করার ব্যাপারে ভীষণ ভাবে চিন্তা ভাবনা করা উচিত এবং নিয়ন্ত্রণ করা উচিত। হ্যাঁ, শুধু ওই সয়েল টেস্ট করে একটা থিওরিটিক্যাল রিপোর্ট দিলাম তা নয়, যে কোনো সময় বেশি হাওয়াতেও ওই যে 52 না কি 42 যেটা হয়েছে, সেটা কিন্তু হাওয়াতেও পড়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এটা আমাদের আশঙ্কা নয়, এটা কোনোদিন সত্যি হলে তখন তো আমরা হয়তো থাকবো না, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কিন্তু ঋণী থাকবো এবং আমরা দায়বদ্ধতা সেটা কিন্তু রাখতে পারলাম না। আমরা কলকাতাটাকে আমরা প্রমোটারের হাতে তুলে দিয়ে আমরা আমাদের স্বর্গে যাওয়ার প্রমোটিংটা বড় মানে খুব তাড়াতাড়ি করছি। পরিবেশবিদ যারা রয়েছেন, আবহাওয়াবিদ যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন এই বারে বারে ভূমিকম্প হওয়া এবং কলকাতায় তার প্রভাব পড়া, এটা মোটেও কোনো ইতিবাচক দিক নয়। আগামী দিনে একটা বড়সড় বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছেন শহর কলকাতা। ইতিমধ্যেই এই জল্পনা দানা বাঁধতে শুরু করেছে সাধারণ মানুষের মনে। ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।